হ্যালো এভরিওয়ান, এসএলএসটি হিস্টোরি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ইউনিট 1 এর ষোড়শ মহাজনপদ এবং মগধের উত্থান মগধের উত্থান নিয়ে আলোচনা করব। এর আগে আমরা হরপ্পা সভ্যতা কমপ্লিট করেছি, বৈদিক সভ্যতা কমপ্লিট করেছি। আজকে 3 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো, চ্যানেলে ভিজিট করে দেখবে প্লে লিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিও। লেখা থাকবে এসএলএসটি হিস্টোরি থিওরি ক্লাস। ওকে, তাহলে চলো শুরু করি। ষোড়শ মহাজনপদ অর্থাৎ মহাজনপদ কয়টি ছিল? 16টি ছিল। 16টি রাজ্য ছিল, ঠিক আছে। প্রথমে আসবো মহাজনপদ শব্দের অর্থ কি। মহাজনপদ শব্দের অর্থ হলো বৃহৎ রাজ্য, ঠিক আছে। তাহলে মহাজনপদ শব্দের অর্থ হলো বৃহৎ রাজ্য, অর্থাৎ এখানে কয়টি রাজ্য সম্পর্কে বর্ণনা আছে? 16টি রাজ্য, সেখান থেকে হয়েছে ষোড়শ মহাজনপদ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সূচনা থেকে মগধ সাম্রাজ্যের উত্থান পর্যন্ত সময়কালকে ষোড়শ মহাজনপদ যুগ বলা হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে মগধ সাম্রাজ্যের উত্থান পর্যন্ত সময়কালকে ষোড়শ মহাজনপদ যুগ বলা হয়। প্রতিটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বই থেকে কালেক্ট করে তোমাদের সামনে উপস্থাপন করছি, ঠিক আছে। ক্লাসটির শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই অধ্যায় থেকে ষোড়শ মহাজনপদ এবং মগধের উত্থানে বিভিন্ন বংশ আছে, হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ, ঠিক আছে, নন্দ বংশ, সেই বংশগুলো নিয়েও আলোচনা আছে। নেক্সট, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কোনো ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল না। ষষ্ঠ শতকে উত্তর ভারতে কোনো কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল না। এই সময় ভারতে 16টি ছোট ছোট রাজ্যের অস্তিত্বের কথা জানা যায়। এগুলি একত্রে ষোড়শ মহাজনপদ নামে পরিচিত। তারপর বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে 15টি ও দক্ষিণ ভারতে একটি মহাজনপদের উত্থান ঘটেছিল। তাহলে প্রশ্ন আসতে পারে, দক্ষিণ ভারতে কয়টি মহাজনপদের উত্থান ঘটেছিল? দক্ষিণ ভারতে একটি মাত্রই রাজ্যের উত্থান হয়েছিল, তার নাম হচ্ছে অসমক, যার রাজধানী হচ্ছে কোটান। বিস্তারিত আসবো একটু পরে। এবং উত্তর ভারতে কয়টি ছিল? 15টি। এবং এটি কোন গ্রন্থ থেকে জানা যায়? অঙ্গুত্তর নিকায় গ্রন্থ থেকে, একটা বৌদ্ধ গ্রন্থ, এটা বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে এই বিস্তারিত জানা যায়। উত্তর ভারতে 15টি রাজ্য ছিল এবং দক্ষিণ ভারতে ছিল একটি। এই 16টি রাজ্যের মধ্যে 2টি রাজ্য ছিল প্রজাতান্ত্রিক এবং বাকি 14টি ছিল রাজতান্ত্রিক। সেই প্রজাতান্ত্রিক রাজ্য দুটি হচ্ছে ব্রিজি এবং মল্ল। ব্রিজের রাজধানী হচ্ছে বৈশালী এবং মল্লের রাজধানী হচ্ছে কুশীনগর বা পাবা। এটা হচ্ছে প্রজাতান্ত্রিক, ঠিক আছে। আর রাজতান্ত্রিক ছিল বাকি 14টি। ষোড়শ মহাজনপদের রাজধানী গুলো এক নজরে দেখে নাও, খুবই কিন্তু ইম্পর্টেন্ট। 2016 সালে যে এসএলএসটি হয়েছিল, সেখানে এই অঙ্গরাজ্যের রাজধানী জানতে চেয়েছিল। অঙ্গরাজ্যের রাজধানী হচ্ছে চম্পা বা মালিনী। কাশী রাজ্যের রাজধানী বারাণসী। কাশীর রাজধানী কি? বারাণসী। কোশলের রাজধানী শ্রাবস্তী। কোশলের রাজধানী শ্রাবস্তী। অঙ্গরাজ্যের রাজধানী চম্পা বা মালিনী। মগধ রাজ্যের রাজধানী প্রথমে গিরিব্রজ, বর্তমানে যার নাম হয়েছে রাজগীর বা রাজগৃহ, ঠিক আছে। তাহলে প্রথম রাজধানী ছিল মগধের, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। প্রথম রাজধানীর নাম হচ্ছে গিরিব্রজ মগধ রাজ্যের, এবং পরবর্তীকালে বৈশালী এবং শেষে পাটলিপুত্র হয়, ঠিক আছে। তাহলে শেষে কোন রাজধানী হয় মগধের? পাটলিপুত্র। ব্রিজের রাজধানী বৈশালী। মল্ল রাজ্যের রাজধানী কুশীনগর বা পাপা। তারপর আসবো চেদি।
চেদির রাজধানী হচ্ছে শক্তিমতী, বৎসের রাজধানী হচ্ছে কৌশাম্বী, বৎসের রাজধানী কি কৌশাম্বী। পুরু রাজ্যের রাজধানী ইন্দ্রপ্রস্থ, হস্তিনাপুর। পুরু পাঞ্চালের রাজধানী হচ্ছে অহিচ্ছত্র বা কাম্পিল্য। দুইটি রাজধানী ছিল, পাঞ্চালের দুটি রাজধানী অহিচ্ছত্র এবং কাম্পিল্য। মৎস্যর রাজধানী বিরাটনগর, মৎস্যের রাজধানী কি বিরাটনগর। সুরসেনের রাজধানী মথুরা, অশোকের রাজধানী পোটান। এটা হচ্ছে দক্ষিণ ভারতের অঙ্গরাজ্য, ঠিক আছে, দক্ষিণ ভারতের অঙ্গরাজ্য। অবন্তীর রাজধানী উজ্জয়িনী এবং মহিষ্মতি। গান্ধারের রাজধানী তক্ষশিলা এবং কম্বোজের রাজধানী রাজপুর। এই 16টি রাজ্যের রাজধানীর নাম অবশ্যই কিন্তু মুখস্থ করতে হবে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। এই ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, যারা শেষ পর্যন্ত দেখবে তারাই কিন্তু সেই সুযোগটা তোমরা পাবে। ষোড়শ মহাজন পদগুলির মধ্যে অবন্তী, বৎস, কুশল ও মগধ ছিল বেশ শক্তিশালী। এই 4টি রাজ্য ছিল শক্তিশালী: অবন্তী, বৎস, কুশল এবং মগধ। দক্ষিণ ভারতের একমাত্র জনপদ ছিল অসমক, যার রাজধানী পোটান। 14টি ছিল রাজতান্ত্রিক এবং বাকি 2টি ছিল প্রজাতান্ত্রিক, ব্রিজি ও মল্ল। প্রজাতান্ত্রিক রাজ্য বা গণরাজ্য। মহাকবি ভাসের স্বপ্ন বাসব দত্তা, স্বপ্ন বাসব দত্তা কার লেখা? মহাকবি ভাস। এবং শ্রীহর্ষের রত্নাবলী ও প্রিয়দর্শিকা, রত্নাবলী ও প্রিয়দর্শিকা রচয়িতা হলো শ্রীহর্ষ। এই 3টি নাটকের মানে স্বপ্ন বাসব দত্তা, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা, এই 3টি নাটকের নায়ক হলেন উদয়ন। ওকে। মহাভারতের ধৃতরাষ্ট্রের বংশ কুরু নামে পরিচিত ছিল। মহাভারতের ধৃতরাষ্ট্রের বংশ কুরু নামে পরিচিত ছিল। মহাভারতের যুগে হস্তিনাপুর ছিল কুরু রাজ্যের রাজধানী। কুরু রাজ্যের রাজধানী কি? হস্তিনাপুর। ঠিক আছে, এবার আসবো মগধের উত্থান। পূর্ব যুগে মগধের রাজবংশগুলি হলো অর্জঙ্ক বংশ, তারপর আসে শৈশনাগ বংশ বা শিশুনাগ বংশ, তারপর আসে নন্দ বংশ, তারপর মৌর্য বংশ, তারপর শুঙ্গ বংশ, তারপর কান্য বংশ। ওকে, প্রথমে আসবো হর্যঙ্ক বংশ। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার। বিম্বিসার সর্বপ্রথম বারাণসীতে মগধের আধিপত্য প্রতিষ্ঠা করেন। তাহলে এই বারাণসী কোন রাজ্যের রাজধানী ছিল? কাশী। কাশী রাজ্যের রাজধানী ছিল। তাহলে বিম্বিসার প্রথম আধিপত্য শুরু করে বা প্রতিষ্ঠা করে এই ষোড়শ মহাজনপদের মধ্যে কোন রাজ্যে? সেটা হচ্ছে কাশী বা বারাণসী। কোথায় আধিপত্য প্রতিষ্ঠা করে প্রথম বিম্বিসার? কাশী বা বারাণসীতে। অপশনে যেটা থাকবে এই দুটির মধ্যে যে কোনো একটা উত্তর হবে। ঠিক আছে, কাশী অথবা বারাণসী। কাশীর রাজধানী হচ্ছে বারাণসী। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসার মগধের সিংহাসনে বসেন। বিম্বিসারের উপাধি কি? বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক বা সেনীয়। বিম্বিসারের উপাধি হচ্ছে শ্রেণিক বা সেনীয়। বিম্বিসার কোশল রাজ মহাকৌশলের কন্যা এবং প্রসেনজিৎ এর ভগিনী কোশল দেবীকে বিবাহ করে। তাহলে বিম্বিসারের পত্নীর নাম কি? কোশল দেবী। কোশল দেবীকে বিবাহ করে যৌতুক হিসাবে কাশী বা বারাণসী লাভ করেন। ঠিক আছে, কাশী বা বারাণসীটা কিভাবে লাভ করে? এই বিম্বিসার কোশল দেবীকে বিবাহ করে। ঠিক আছে, তাহলে কোশল দেবী কে ছিলেন? কোশলরাজ মহাকৌশলের কন্যা এবং প্রসেনজিতের ভগিনী। ওকে, কাশী থেকে তিনি বছরে 1,00,000 মুদ্রা রাজস্ব পেতেন। গিরিব্রজের নিকট রাজগৃহ, বর্তমানে যার নাম রাজগীর, ছিল বিম্বিসার রাজ্যের রাজধানী। ঠিক আছে, বিম্বিসার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। নিজ চিকিৎসক জীবকের ওপর, তাহলে বিম্বিসারের চিকিৎসক কে ছিলেন? জীবক। এর ওপর বুদ্ধদেবের চিকিৎসার দায়িত্ব অর্পণ করেন। কার চিকিৎসার জন্য দায়িত্ব অর্পণ করেন? বুদ্ধদেবের। এখানে যতগুলো লাইন লিখেছি প্রতিটা লাইনের প্রতিটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ। বেছে বেছে গুরুত্বপূর্ণ
লাইনগুলো বা ওয়ার্ডগুলোই কিন্তু আমি নিয়েছি নোটে, ঠিক আছে, বিভিন্ন বই থেকে কালেক্ট করা এগুলো। তারপর জৈন গ্রন্থ অনুযায়ী বিম্বিসার নিজেই অজাতশত্রুর আগমনের সংবাদে ভীত হয়ে বিষ পানে মৃত্যু বরণ করেন। তাহলে প্রশ্ন আসতে পারে বিম্বিসারের মৃত্যু কিভাবে হয়েছে? উত্তর হবে বিষ পানে। ঠিক আছে, বিষ পান করে মৃত্যু বরণ করেছে কে? বিম্বিসার। এবং বিম্বিসারের পুত্র ছিল অজাতশত্রু। তারপর থেকে অজাতশত্রুর শাসনকাল শুরু হয়। অজাতশত্রু মগধের পরবর্তী শাসক ছিলেন বিম্বিসারের দ্বিতীয় পত্নী লিচ্ছবি রাজকন্যা চেল্লনার গর্ভজাত পুত্র অজাতশত্রু। তাহলে এই অজাতশত্রু কে ছিলেন? বিম্বিসারের দ্বিতীয় পত্নী লিচ্ছবি রাজকন্যা চেল্লনা। দ্বিতীয় পত্নীর নাম হচ্ছে চেল্লনা। চেল্লনার গর্ভজাত পুত্র অজাতশত্রু। তাহলে প্রথম পত্নীর নাম হচ্ছে কৌশল দেবী। প্রথম পত্নী নাম কি? কৌশল দেবী। এবং দ্বিতীয় পত্নী হচ্ছে চেল্লনা। সিংহাসনে আরোহণের পূর্বে অজাতশত্রু ছিলেন চম্পার শাসক। সিংহাসন গ্রহণ করার আগে অজাতশত্রু কোথাকার শাসক ছিলেন? চম্পার শাসক ছিলেন। অজাতশত্রুর উপাধি কি? অজাতশত্রুর উপাধি হচ্ছে কুনিক এবং বিম্বিসারের উপাধি হচ্ছে শ্রেণী। অজাতশত্রুর আমলেই স্থবির মহাকাশ্যপের সভাপতিত্বে 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। তাহলে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কার সময় হয়? অজাতশত্রুর শাসনকালে হয়। কোথায় হয়? রাজগৃহে। সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এবার আসবো উদয়ন বা উদয় ভদ্র বা উদয়ন। অজাতশত্রুর পর মগধের সিংহাসনে বসেন উদয়ন বা উদয়ন। ওকে, অজাতশত্রুর পর মগধের সিংহাসনে কে বসেন? উদয়ন। কে কার পরে সিংহাসনে বসে এই ক্রমটাও কিন্তু মনে রাখতে হবে। ক্রম দিয়েও পরীক্ষায় অনেক সময় কোশ্চেন হয়। তার রাজত্বকালে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত হয়েছিল রাজগৃহ থেকে। উদয়নের রাজধানী কি ছিল? পাটলিপুত্র। উদয়নের আমলেই কুসুমপুরা শহর প্রতিষ্ঠিত হয়েছিল। কুসুমপুরা শহর প্রতিষ্ঠিত হয়েছিল উদয়নের আমলে। পরবর্তী শাসকগণ হর্যঙ্ক বংশের পরবর্তী শাসকগণ কে কে? উদয়নের পরে অনিরুদ্ধ, তারপর অনিরুদ্ধ মুন্ডা এবং নাগদর্শক, এখানে তিনজন আছে। ঠিক আছে, উদয়নের পরে শাসক হয় অনিরুদ্ধ, তারপর মুন্ডা এবং শেষ শাসক বা শেষ সম্রাট নাগদর্শক। হর্যঙ্ক বংশের এই তিন রাজা রাজত্ব করেন। এরা প্রত্যেকেই ছিলেন দুর্বল ও অত্যাচারী। বৌদ্ধ গ্রন্থে এদের তিনজনকেই পিতৃহন্তা বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এরা তিনজনেই তাদের নিজ পিতাকে হত্যা করেছে। হর্যঙ্ক বংশের শেষ রাজা ছিলেন দর্শক বা নাগদর্শক। ঠিক আছে, এই নাগদর্শকের আরেক নাম হচ্ছে দর্শক। নাগদর্শককে নিহত করে তার সভাসদ শিশুনাগ মগধের সিংহাসন দখল করলে হর্যঙ্ক বংশের পতন হয়। তাহলে নাগদর্শককে কে নিহত করে? শিশুনাগ। তার সভাসদ শিশুনাগ মানে হত্যা করে মগধের সিংহাসনে বসে। তারপর থেকে শুরু হয় শিশুনাগ বংশ এবং এখানেই হর্যঙ্ক বংশের পতন হয়। তাহলে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে বা প্রথম রাজাকে? শিশুনাগ। নাগদর্শকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রজারা শিশুনাগকে রাজা হিসাবে মগধের সিংহাসনে নির্বাচিত করে। শিশুনাগ ছিলেন নাগদর্শকের মন্ত্রী। ঠিক আছে, সভাসদ বা মন্ত্রী। শিশুনাগ কে ছিলেন? নাগদর্শকের মন্ত্রী। শিশুনাগ মগধের রাজধানী পাটলিপুত্র থেকে সাময়িকভাবে রাজগৃহে প্রথম রাজধানী ও বৈশালীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। তাহলে প্রথমে কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য রাজধানী করে রাজগৃহ প্রথমে। ঠিক আছে, তারপর থেকে
রাজধানী ছিল বৈশালী, ঠিক আছে, শিশুনাগের রাজধানী ছিল বৈশালী, এবং পরে স্থায়ীভাবে বৈশালীতে রাজধানী স্থানান্তর করেন। এর কারণ বৈশালী ছিল তার পৈতৃক বাসভূমি। উদয়নের রাজধানীর নাম হচ্ছে বৈশালী, ঠিক আছে, সরি উদয়ন নয়, শিশুনাগ। উদয়নের রাজধানী হচ্ছে পাটলিপুত্র এবং শিশুনাগের রাজধানী হচ্ছে বৈশালী। তারপর তারপর আসবো কালাশক, কাকবর্ণ। শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশক মগধের সিংহাসনে বসেন। ইনি মগধের রাজধানী বৈশালী থেকে পুনরায় স্থায়ীভাবে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। মানে কালাশক রাজধানী চেঞ্জ করেন, মগধ রাজ্যের রাজধানীটা কোথায় করেন? পাটলিপুত্রে। তাহলে কালাশকের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। ওকে। কালাশকের আমলে বৈশালীতে সবকামের সভাপতিত্বে দ্বিতীয় বৌদ্ধ অধিবেশন আয়োজন করেন। তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন হয় অজাতশত্রুর সময়ে পাটলিপুত্রে, সরি রাজগৃহে। তখন সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। ওকে। অজাতশত্রুর আমলে মহাকাশ্যপের সভাপতিত্বে রাজগৃহে প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়। এবং দ্বিতীয় বৌদ্ধ অধিবেশন কার সময় হয়? কালাশকের সময়ে হয়। সভাপতি কে ছিলেন? সবকামী। ওকে। এবং কোথায় হয়? বৈশালীতে। বৈশালীতে হয় কালাশকের আমলে, বৈশালীতে সবকামের সভাপতিত্বে দ্বিতীয় বৌদ্ধ অধিবেশন আয়োজন করেন। নেক্সট, কালাশক শিশুনাগ বংশের শেষ রাজা ছিলেন। কালাশক শিশুনাগ বংশের শেষ রাজা ছিলেন এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন শিশুনাগ। তাহলে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলো শিশুনাগ এবং শেষ রাজা হচ্ছে কালাশক এবং শ্রেষ্ঠ রাজা হচ্ছেন শিশুনাগ এবং শেষ রাজা কালাশক। এরপর আসবো নন্দ বংশ। শিশুনাগ বংশের পর কোন বংশ আসে? নন্দ বংশ। মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দ ছিল প্রতিষ্ঠাতা বা প্রথম রাজা নন্দ বংশের। ওকে। প্রতিষ্ঠাতা বা প্রথম রাজা। নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দকে সর্বক্ষত্রিয় চেত্তা অর্থাৎ সকল ক্ষত্রিয় রাজার উৎখাতকারী বলে আখ্যা দেওয়া হয়েছে। মহাপদ্ম নন্দকে কি বলা হয়? সর্বক্ষত্রিয় চেত্তা অর্থাৎ সকল ক্ষত্রিয় রাজার উৎখাতকারী। এবং নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দকে একরাট বা একচ্ছত্র সম্রাট বলা হয় এবং দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে। তাহলে মহাপদ্ম নন্দকে কি বলা হয়? সর্বক্ষত্রিয় চেত্তা বলা হয়, একরাট বা একচ্ছত্র বলা হয়, তারপর দ্বিতীয় পরশুরাম বলা হয়। দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয়? মহাপদ্ম নন্দকে। ঠিক আছে, ভালো করে এগুলো কিন্তু রপ্ত করতে হবে তোমাকে, মানে এমন অপশন থাকে সেখানে মানে কনফিউশন হয়ে যায় আমাদের, তাহলে বারবার এগুলো পড়তে হবে। ঠিক আছে, তাহলে মহাপদ্ম নন্দকে দ্বিতীয় পরশুরাম বলা হয়। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন মহাপদ্ম নন্দ। তাহলে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? এই মহাপদ্ম নন্দকেই। নেক্সট, কলিঙ্গ রাজ খারবেলে হাতিগুম্ফা শিলালিপি থেকে নন্দ বংশের কলিঙ্গের বিজয় সম্পর্কে জানা যায়। তাহলে কলিঙ্গের বিজয় সম্পর্কে কোন শিলালিপি থেকে জানা যায়? হাতিগুম্ফা শিলালিপি থেকে, কলিঙ্গ রাজ খারবেলের লেখা। এবং নন্দ বংশের সম্পর্কে জানা যায়, এটাও কোশ্চেন আসতে পারে। নন্দ বংশের সম্পর্কে কোন শিলালিপি থেকে জানা যায়? হাতিগুম্ফা শিলালিপি থেকে। নন্দ বংশই ভারতের প্রথম শূদ্র রাজবংশ এবং আগের রাজবংশগুলো ছিল কি? ক্ষত্রিয়, অর্থাৎ ক্ষত্রিয়দের হত্যা করে, সমস্ত ক্ষত্রিয়দের হত্যা করে মহাপদ্ম নন্দ। সেজন্য মহাপদ্ম নন্দকে সর্বক্ষত্রিয় চেত্তা বলা হয় এবং এরা ছিলেন শূদ্র রাজবংশ ছিলেন। ঠিক আছে, এরা ছিল শূদ্র নন্দ বংশ। এবার আসবো ধননন্দ। ধননন্দ ছিলেন নন্দ বংশের শেষ রাজা। ঠিক আছে, তো শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। ধননন্দের শাসনকালে আলেকজান্ডার উত্তর পশ্চিম ভারতে 326 খ্রিস্টপূর্বাব্দে প্রবেশ করেন। তাহলে কার সময় আলেকজান্ডার ভারতে প্রবেশ করে? ধননন্দের শাসনকালে। কবে? 326 খ্রিস্টপূর্বাব্দে। ক্ষত্রিয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্য ব্রাহ্মণ মন্ত্রী কৌটিল্যের সাহায্য নিয়ে শেষ নন্দরাজা ধননন্দকে পরাজিত করেন এবং মগধের সিংহাসনে মৌর্য বংশ প্রতিষ্ঠিত করেন। তাহলে ধননন্দকে পরাজিত করে
কোন বংশের সূচনা হয়? মৌর্য বংশের। কে পরাজিত বা হত্যা করেন? ধন আহ চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশ প্রতিষ্ঠা চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। ক্ষত্রিয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্য কার সহায়তায়? কৌটিল্যের সহায়তায়। কৌটিল্যের আরেক নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, ঠিক আছে, বা চাণক্য। নন্দরাজ ধনন্দকে পরাজিত করেন এবং তখন মগধের সিংহাসনে কোন বংশের সূচনা হয়? মৌর্য বংশের। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা মৌর্য সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। এবং যেটা বলতে চাইছিলাম তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমাদের যদি এই পিডিএফ গুলো লাগে, এগুলো আমার নিজের হাতে তৈরি করা, আশা করি আমি এই নোটগুলো তোমাদের এসএলএসটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই তোমাদের যদি যদি এই পিডিএফ গুলো লাগে, তাহলে তোমাদের আমি একদম ফ্রিতে আমি প্রোভাইড করে দেব যদি লাগে। সেজন্য কি করতে হবে? আমাকে মেসেজ করতে হবে 9707611565। এই নম্বরে মেসেজ করে বলবে এসএলএসটি হিস্টোরির চ্যাপ্টার ওয়াইজ নোটগুলো লাগে। তাহলে তোমাদের আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেব, সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেখানে ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা পিডিএফ গুলো সেখানে প্রোভাইড করে দিই। সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারবে বা প্রিন্ট করে নিতে পারবে, এবং প্রিন্ট করে বারবার এগুলো রিভিশন করবে। ঠিক আছে, এই থিওরি ক্লাস শেষ হয়ে যাওয়ার পর, মানে সিলেবাসে যতগুলো অধ্যায় আছে, টোটাল ইউনিট আছে 10টা ইউনিট আছে, ঠিক আছে। ইউনিট 1-এর আজকে 3 নম্বর অংশ পড়াচ্ছি। টোটাল ইউনিট 10টা। এই 10টা ইউনিট কমপ্লিট করার পর আমরা আবার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ শুরু করব। আমি এমসিকিউ সিরিজ শুরু করতে পারতাম প্রথম থেকেই, কিন্তু করিনি কেন? কারণ আমরা যদি থিওরি না জানি, সেই বিষয়টা সম্পর্কে অবগত যদি না হই, তাহলে আমাদের এমসিকিউ প্র্যাকটিস করে কোনো লাভ হবে না। সেজন্য সর্বপ্রথম যেটা, তোমাদের থিওরি ভালো করে জানতে হবে, সেই বিষয়ের জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। তারপর সেখান থেকে তোমরা এমসিকিউ নিজে নিজেই তৈরি করতে পারবে বা বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে ওই দিন সন্ধ্যা 7টায় নতুন ক্লাসে। থ্যাংক ইউ।